মুখ্যমন্ত্রীকে কার্যত আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে বাঙালি হিন্দু পরিচয় দিতে হচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে আজকের দিনে দাঁড়িয়ে কার্যত প্রতীক জৈনের ওপর ভরসা রাখতে হচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে জোড়াফুল প্রতীককে পশ্চিমবঙ্গের মানুষ ২৬ সালে প্রত্যাখ্যান করবে। শিকার হয়ে কেউ আমাদের দরজায় কড়া নাড়ে, তাহলে আমরা সেই সময় ছাত্র আন্দোলন, যদি কোনো ছাত্র ওই পরিস্থিতি থেকে আমাদের দরজায় কড়া নাড়ে তাহলে আমরা আশ্রয় দেব। তাহলে কতটা হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শব্দবন্ধ থেকেই বোঝা যায়। সবাই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে জলে ডুবে যায়, মাতাল কোনোদিন সামনের মানুষটাকে দেখে কোনোদিন বলবে সে সুস্থ লোক? আজকে একজন ব্যানার্জি টাইটেল নিয়ে হিন্দু ব্রাহ্মণের ঘরের মুখ্যমন্ত্রী, সবাই জানে উনি হিন্দু ব্রাহ্মণ ঘরের মুখ্যমন্ত্রী। হিন্দু ব্রাহ্মণ ঘরের মুখ্যমন্ত্রী আজকে কতটা দুরবস্থা দেখতে পেয়েছেন, আজকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি কতটা হিন্দুদের পক্ষে সেটা তাকে প্রমাণ করতে হবে। হিরণ চট্টোপাধ্যায় কি অপরাধ করেছে যে হিরণ চট্টোপাধ্যায়কে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হচ্ছে? মূল বক্তব্য হচ্ছে হিন্দু মুক্ত বিধানসভা গড়তে মুখ্যমন্ত্রী অঙ্গীকারবদ্ধ হয়েছেন। অভিষেকপন্থী তৃণমূল এবং মমতাপন্থী তৃণমূল তারা নেতাজি ইন্ডোরের আগে ঠিক করে নিক না কারা ২৬ সালের নির্বাচনে সামনের সারিতে থেকে লড়াই করবে আর কারা পিছনের সারি থেকে ব্যাকস্টেপ করবে দলকে। মদন মিত্র বলছেন যে আইপ্যাক টাকা ওঠাচ্ছে, তারপরেও কেন প্রতীক জৈনের উপর ভরসা করলো তৃণমূল সরকার? দেখুন, মুখ্যমন্ত্রী কার্যত পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থান থেকে দাঁড়িয়ে যে ইঙ্গিত পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষের থেকে, সেই ইঙ্গিতের পর তিনি আইপ্যাকের ওপর বা আইপ্যাকের সাথে কথা বলতে বাধ্য হলেন। তার কারণ মুখ্যমন্ত্রীর যে নিজস্ব ভাবমূর্তি ছিল এবং মুখ্যমন্ত্রীর যে নিজস্ব কথা ছিল যে ২৯৪টা কেন্দ্রে আমি প্রার্থী, সেই কথাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। মুখ্যমন্ত্রীকে কার্যত আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে বাঙালি হিন্দু পরিচয় দিতে হচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে আজকের দিনে দাঁড়িয়ে কার্যত প্রতীক জৈনের ওপর ভরসা রাখতে হচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে জোড়াফুল প্রতীককে পশ্চিমবঙ্গের মানুষ ২৬ সালে প্রত্যাখ্যান করবে এবং সেই একই জায়গায় সেই একই তত্ত্বে বিশ্বাস করে মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের সাথে কথা বলতে বাধ্য হলেন। এবার আসি আইপ্যাকে। দেখুন, আইপ্যাক কতটা সফল হয়েছে বা আইপ্যাক কতটা বিপর্যয়ের মুখে পড়েছে তা দিল্লির নির্বাচনে কার্যত আমরা দেখতে পেয়েছি, যেখানে দিল্লির নির্বাচনে আইপ্যাক গিয়েও আপ কিংবা অরবিন্দ কেজরিওয়ালের যে পার্টি, সেই পার্টিকে সফলতা এনে দিতে পারেনি। আজকে যারা সবথেকে বড় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা দল অরবিন্দ কেজরিওয়াল, তাদেরও সেইখানে প্রত্যাখ্যান করলো দিল্লিবাসী। এবার কথা কি, কথা হচ্ছে দেখুন কি দুরবস্থা তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস লড়াই করতে গেছিল গোয়াতে, তৃণমূল কংগ্রেস লড়াই করতে গেছিল ত্রিপুরাতে এবং সর্বশেষে এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস এলো দিল্লিতে এসে তাদের দলের দুই প্রতিনিধি শত্রুঘ্ন সিনহা এবং সাগরিকা ঘোষ দুজন গিয়ে আপের হয়ে প্রচার করেছিল এবং তারপর দেখেছেন আপ, তৃণমূল এবং প্রতীক জৈন তিনজনে মিলেও সেখানে নরেন্দ্র মোদীর সুশাসন কিংবা নরেন্দ্র মোদীর দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে সেখানে পরাজিত করতে পারেনি, সেখানে নিজেরা পরাজিত হয়েছে। এবার শেষ লগ্নে যখন অন্তিম লগ্নে মানে তৃণমূল কংগ্রেস এসে পৌঁছেছে, সেই সময় তৃণমূল কংগ্রেস একটা শেষ চেষ্টা করছে প্রতীক জৈনদের নিয়ে, কিন্তু তাতেও তারা সফলতা অর্জন করতে পারবে না। কিছুদিন আগে বিধানসভার মধ্যে শুভেন্দু বনাম মমতার যে দৃশ্য আমরা দেখলাম, সেখানে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় না যে এটা সাংবিধানিক দিক থেকে দেখতে গেলে অনৈতিক? বিধানসভার একদিকে যখন ভেতরে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য রাখছেন, অপরদিকে শুভেন্দু অধিকারী সেখানে নাম সংকীর্তন শুরু করেছে। দেখুন, যদি এই রকম নাম সংকীর্তন করা অনৈতিক হয়ে থাকে এবং শুভেন্দু অধিকারীর যদি ভেলে নেবে প্রতিবাদ করা, এই হিন্দু দেবদেবতার মূর্তি ভাঙা থেকে শুরু করে একাধিক জায়গায় কালী পুজোর দিন জিহাদিদের আক্রমণ থেকে শুরু করে এই আমাদের সুরিন্দর পাল সিং যাকে গ্রেপ্তার করা হলো, হিন্দু শিখ, এই জিহাদিদের বিরুদ্ধে সেই লড়াইয়ের মানে নিজে সেই লড়াই করবার জন্য জিহাদিদের বিরুদ্ধে, কারণ কালী পুজোর দিন দিকে দিকে মূর্তি ভাঙা হয়েছিল এবং নারকেলডাঙ্গা পুলিশ স্টেশন সেখানে সেই আমাদের সুরিন্দর পাল সিং এবং তার ক্লাস 12-এ পড়া ছেলেকে গ্রেপ্তার করেছে। এবার তার বিরুদ্ধে প্রতিবাদ করা যদি অসাংবিধানিক হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর এটাও জানা উচিত যেদিন স্পিকারের চেয়ারে চরণজিৎ সিং আটোয়াল ছিলেন এবং মুখ্যমন্ত্রী সে কাগজ ছুঁড়ে মেরেছিল, তো সেটা কি অনৈতিক নয়? আর আজকে আপনারা স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠাচ্ছেন বিরোধী দলনেতাকে, কিন্তু বিরোধী দলনেতা সহ আরও 3জন বিধায়ককে পাঠিয়েছেন, যার মধ্যে একজন বিধায়ক উপস্থিতই ছিলেন না, বিশ্বনাথ কারক, বিধানসভার কক্ষে, তাকে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হয়েছে। জানি না হিরণ চট্টোপাধ্যায় কি অপরাধ করেছে যে হিরণ চট্টোপাধ্যায়কে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হচ্ছে। মূল বক্তব্য হচ্ছে হিন্দু মুক্ত বিধানসভা গড়তে মুখ্যমন্ত্রী অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এই হিন্দু মুক্ত বিধানসভার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী দুজনেই লড়াই করে যাচ্ছেন কিভাবে হিন্দু মুক্ত বিধানসভা গড়বে। বলেছেন যে ওনার দল করেছিল।
কিসের দল করেছিল? ওনার যে দল ছিল সেই দল সংসদের মধ্যে যে বা কিংবা বিধানসভার মধ্যে যে ঘটনা, সেই ঘটনা নিজে ওনার দল করেছিল। এখনো আপনি সেই ইউটিউবে ক্লিপিংটা পাবেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ ছুটছে চরণজিৎ সিং আঠওয়ালকে। এবং আরেকটাও আমরা নিদর্শন দেখতে পেয়েছিলাম যেদিন মুখ্যমন্ত্রী বিধানসভা ভাঙচুর করেছিল। তো সেটা অসাংবিধানিক নয়? তার জন্য মুখ্যমন্ত্রীকে কার্যত বিধানসভা থেকে বার করে দেওয়া সেদিন উচিত ছিল না? এই তত্ত্ব যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রীকে আমি একটাই কথা বলবো, আপনি আচারি ধর্ম পরের এসি খাও। তো মুখ্যমন্ত্রী এই নিদর্শন দেখিয়েছে। মুখ্যমন্ত্রী এই মানে কাজ কার্যত পশ্চিমবঙ্গবাসীকে সর্বোপরি হিসাবে উনি দেখিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রীর গায়ে লাগছে কেন এত? তার কারণ দেখুন, আজকে রাজ্যের বুকে যে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে বর্তমান শাসক দলের বিরুদ্ধে, সেই অ্যান্টি ইনকামবেন্সিকে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে। আজকে রাজ্যের বুকে মমতা বিরোধী যে আওয়াজ উঠেছে, আজকে রাজ্যের বুকে মমতা হটাও যে স্লোগান উঠেছে, কারণ কার্যত আমরা দেখতে পেয়েছি জসিমউদ্দিন রেহমানির কথা মতো মুখ্যমন্ত্রী এই রাজ্যে সরকার চালাচ্ছে। জসিমউদ্দিন রেহমানি ওই বাংলাদেশ থেকে হুঁশিয়ারি দিচ্ছে, মুখ্যমন্ত্রী এইখানে হিন্দুদের দমনপীড়ন নীতির স্বীকার করছে। তো আমার কথা হচ্ছে, যারা এই কাজের সাথে যুক্ত থাকে, একজন সাংবিধানিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর থেকে আমরা যে কোনো রকম পশ্চিমবঙ্গবাসীর জন্য উন্নয়নমূলক কিংবা পরিস্থিতি, যে কোনো রকম যদি অস্থিরতা পরিস্থিতি তৈরি হয় তা নিয়ন্ত্রণ করবার মতো একজন মানুষ হিসেবে মুখ্যমন্ত্রীকে আমরা বেছে নিয়েছিলাম। কিন্তু কোথাও গিয়ে কি মনে হয় না 2026-এর আগে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী একই সুরে কথা বলছেন? কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আমি হিন্দু পরিবারের মেয়ে, অপরদিকে শুভেন্দু অধিকারীও বলছেন আমি হিন্দুদের ভোটেই জিতে এসেছি। দেখুন, প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা যখন আপনার বাংলাদেশে একটা চরম প্রতিকূলতা পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ হাই কমিশনারেটে যাওয়া থেকে শুরু করে দিনের পর দিন লাগাতার রাস্তায় সনাতনী হিন্দুদের সহ এই রাজ্যের যারা আপনার বিভিন্ন সাধু সন্ত সমাজ আছে তাদের নিয়ে দিনের পর দিন, কোনো সময় কলকাতার মধ্য কলকাতায়, কোনো সময় ডরিনা ক্রসিংয়ে, কোনো সময় পশ্চিমবঙ্গের কোনায় কোনায় তিনি মিছিল করেছেন, মিটিং করেছেন, হিন্দু স্বার্থে কথা বলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই শহীদ দিবস থেকে বলেছিলেন, যদি বাংলাদেশের প্রতিকূলতা পরিস্থিতির শিকার হয়ে কেউ আমাদের দরজায় কড়া নাড়ে, তাহলে আমরা সেই সময় ছাত্র আন্দোলন, যদি কোনো ছাত্র ওই পরিস্থিতি থেকে আমাদের দরজায় কড়া নাড়ে তাহলে আমরা আশ্রয় দেব। তাহলে কতটা হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শব্দবন্ধ থেকেই বোঝা যায়। আর আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই সাধু সন্ত সমাজের পাশে দাঁড়িয়েছেন। এবং আপনাদের সংবাদ মাধ্যমও একসময় দেখিয়েছিল সায়ন বলে একটি ছেলে, তিনি এসেছিল বাংলাদেশে অত্যাচারিত হয়ে, এবং তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কোনো সুরাহা করা হয়নি, কিংবা তার যে পরিস্থিতি তাকে ফেস করতে হয়েছে তার বিরুদ্ধে রাজ্যের সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তার পাশেও দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে পশ্চিমবঙ্গের দিকে দিকে কলেজে বাগদেবীর প্রতিমা থেকে শুরু করে আপনার বলাইবেড়িয়া স্কুল, এই সব জায়গা থেকে শুরু করে এখানে হেডমাস্টার মশাইকে কার্যত হুমকির সুরে বলছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যে এখানে পুজো পাঠ করা যাবে না। সাব্বির আলীদের মতো নেতারা বলছে না, এখানে পুজো পাঠ করলে আমরা রেপ করে দেব। তাহলে এদের অনুপ্রেরণা জুগিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশিদের অনুপ্রেরণা জুগিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রোহিঙ্গা কলোনি করতে অনুপ্রেরণা জুগিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিকে দিকে রাম মন্দিরের সময় যখন আমরা কাজীপাড়ায় দেখেছিলাম যে সেই সময় হিন্দু সনাতনীদের ওপর ইট পাটকেল ফেলেছিল, সেই সময় তখনও দাঁড়িয়ে কার্যত মুসলমান ধর্মাবলম্বীদের হয়ে কথা বলেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রীর একদম কাছের নেত্রী রত্না বিশ্বাস, যিনি বলেছিলেন জাকিরদা নাকি বাংলাদেশিরা এই পারে এলে জাকিরদা নাকি তাদের ভোটার কার্ড বানিয়ে দেবে। তো সেই মুখ্যমন্ত্রীর থেকে আপনার মনে হয় সেই মুখ্যমন্ত্রী হিন্দুদের পক্ষে মুখ্যমন্ত্রী আজকে যতই চণ্ডীপাঠ করবার কথা বলুক, যতই নিজেকে বাঙালি হিসাবে প্রমাণ করবার চেষ্টা করুক রাজ্যের বিধানসভার বুকে দাঁড়িয়ে, আজকে একজন ব্যানার্জি টাইটেল নিয়ে হিন্দু ব্রাহ্মণের ঘরের মুখ্যমন্ত্রী, সবাই জানে উনি হিন্দু ব্রাহ্মণ ঘরের মুখ্যমন্ত্রী, আজকে কতটা দুরবস্থা দেখতে পেয়েছেন। আজকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি কতটা হিন্দুদের পক্ষে সেটা তাকে প্রমাণ করতে হচ্ছে। বলছে যে বিজেপি তো এই ভেদাভেদটা শুরু করেছে, হিন্দু মুসলমানের যে ভেদাভেদটা রয়েছে। না দেখুন, বামেদের প্রসঙ্গটা একদমই আলাদা। বাম হচ্ছে সিলেক্টিভ সেকুলারিজম পলিসিতে চলে। তারা দেখুন এই মুহূর্তে আপনি দেখেছেন তো ওই যে ডায়মন্ড হারবারে ওই তৃণমূলের যে স্বাস্থ্য
কেন্দ্র নাকি সেবাশ্রয় একটা কি প্রোগ্রাম করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে ওই তারাও স্টল দিয়েছিল, সিপিএম স্টল দিয়েছিল। তো কার্যত তৃণমূল এবং সিপিএম দুজনের পলিসিই একসাথে জোটবদ্ধ হয়ে বিজেপিকে হারাতে হবে, এটা হচ্ছে তাদের স্ট্যান্ড। এবার কথা হচ্ছে এই জোটবদ্ধ হয়ে হারাতে গিয়ে তৃণমূলকে অক্সিজেন দিতে ব্যস্ত সিপিএম, এবং তারা সিলেক্টিভ সেকুলারিজমে বিশ্বাসী। আজকে দেখুন বিকাশবাবুদের মতো নেতারা ধর্মতলার বুকে গরুর মাংসকে নিজেকে সেকুলার প্রমাণ করেছে, কিন্তু আজ পর্যন্ত মোহাম্মদ সেলিমকে আমরা দেখতে পেলাম না শুয়োরের মাংসকে নিজেকে সেকুলার প্রমাণিত করতে। এবার বিষয়টা কি, বিষয়টা যখন দেখছেন একটা রাজ্যে মুসলিম লীগ 2 এর সরকার চলছে, সেই সময় কার্যত বিকাশবাবু ভাবছেন যে আমাকে আগামী দিন মুসলিম লীগ 2 এর সরকারের সাথে সম্পৃক্ত হতে গেলে আমায় গরুর মাংস খেতে হবে, কিন্তু মোহাম্মদ সেলিম ভাবছে আমি যদি এখন শুয়োরের মাংস খাই তাহলে এরাই আমায় হারাম বলে তাড়িয়ে দেবে। তো কথা হচ্ছে বিকাশবাবু মুসলিম লীগ 2 এর সরকারের সাথে পা মেলাবার জন্য তৃণমূলের সাথে একমত হতে চাইছে সিপিএম, এবং তার জন্য একটা সিলেক্টিভ সেকুলারিজম পলিসি হচ্ছে। আর সেলিমবাবু ভয় পাচ্ছেন যদি আমায় এখান থেকে মেরে উদ্বাস্তু করে দেয়, তাই জন্য আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি নৈতিকতা আদর্শ তার প্রতি ভরসা রেখে তার প্রতি আমায় যে কোনো রকমের শ্রদ্ধা রেখে আমায় আগামী দিন এগিয়ে চলতে হবে। গত বছর দেখেছিলাম যে বিজেপির একজন মুখপাত্রের ভিডিও ভাইরাল হয়েছিল, মদ্যপ অবস্থায় একটি ভিডিও, এবং সেই ভিডিওকে নিয়ে একটি সংবাদ পত্রিকা, যেই পত্রিকার ডিজিটাল ভার্সনে রয়েছে, তারা একটি প্রতিবেদন লিখেছে যেখানে একেবারে স্পষ্ট রয়েছে যে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই সেই ভিডিওটি বিজেপির ভেতর থেকে কেউ একজন ভাইরাল করেছে। দেখুন মূল বক্তব্য হচ্ছে কে মদ্যপ অবস্থায় ছিল, বা এই মদ্যপ অবস্থায় যে কথাটা আপনি বলছেন এটা কিন্তু এখনও তার সত্যতা যাচাই করা যায়নি। এবং তার থেকেও বড় কথা, যেই দলে রাত্রি 8টা বেজে গেলে সবাই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে জলে ডুবে যায়, মাতাল কোনো দিন সামনের মানুষটাকে দেখে কোনো দিন বলবে সে সুস্থ লোক? মাতাল সামনের মানুষটাকে দেখলেও মাতাল বলবে। তো মাতাল এখন নিজেই ডিসব্যালেন্সড হয়ে রয়েছে, তো তারা এই প্রসঙ্গ নিয়েও উত্থাপন করছে। এবার কথা হচ্ছে কে সমাজ মাধ্যমে এই ভিডিও পোস্ট করবে, কে এইগুলো করবে, তা তো আমরা জেনে বসে নেই। যে করেছে তাকে আইনি নোটিশের দ্বারা জবাব দিতে হবে। এবার কথা হচ্ছে আজকে কেউ মনে করতেই পারে তৃণমূল কংগ্রেস এইভাবে কালিমা লিপ্ত করবার চেষ্টা করতেই পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস যাকে কালিমা লিপ্ত করবার চেষ্টা করছে যে প্রক্রিয়ায়, তৃণমূল তো ওই প্রক্রিয়া অবলম্বন করে আজকে রাজ্যে 15 বছর সরকার চালিয়ে নিল। তাহলে মানে স্লোগান তাদের উঠেছিল, তাদের যে লোকসভার নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল স্লোগান দিয়েছিল, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। তো যারা আগামীকে মাতাল হিসেবে বিবেচনা করে নিয়েছে তারা কোনোদিন বিরোধী পক্ষকে মনে করতে পারে সে সুস্থ সাধারণ মানুষ? মাতাল দ্বারা পরিচালিত তৃণমূল কংগ্রেস এক দল আরেকজন মানে মুখপাত্রকে দেখুন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বা বিজেপিকে নিয়ে আপনি যাই বলুন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে যদি তৃণমূল কংগ্রেস মনে করে আমরা 26-এর লড়াইয়ে অগ্রাধিকার পাবো, রাতের ঘুমে স্বপ্ন দেখছে। কিন্তু কথা হচ্ছে এই যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন না, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব গঠনমূলক কাজের জন্য হয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মানুষকে মেরে ভাগ বাটোয়ারা নেওয়ার জন্য হয়। দুটোকে আপনি ডিফারেন্স করতে হবে আপনাকে। আজকে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে নাকি হয়নি তা আমরাও জানি না, মানে তৃণমূল কোথার থেকে এই বিজ্ঞান বা কোথার থেকে এই মানে একটা ভাবনা চিন্তা কোথার থেকে তাদের হয়েছে এটা আমরা বলতে পারবো না। কিন্তু কথা হচ্ছে যারা অভিষেকপন্থী তৃণমূল এবং মমতাপন্থী তৃণমূল, তারা নেতাজি ইন্ডোরের আগে ঠিক করে নিক না কারা 26 সালের নির্বাচনে সামনের সারিতে থেকে লড়াই করবে আর কারা পিছনের সারি থেকে ব্যাকস্টেপ করবে দলকে। এটা আগে তারা ঠিক করে নিক, আমাদেরটা নিয়ে তাদের ভাবতে হবে না। আমরা প্রায় 21টা রাজ্যে ক্ষমতায় রয়েছি। সারা ভারতবর্ষের ম্যাপটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় একবার গুগলও করে কোনো সময়, তাহলে দেখতে পারবে সারা ভারতবর্ষের ম্যাপটা গেরুয়া হয়ে গেছে। টিম করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আলো জ্বলছে। বিরোধী মানে সর্বভারতীয় দলের তকমাটা পর্যন্ত চলে গেছে। এখন কি করবে? ছুঁচো মেরে হাত গন্ধ করবে, এই তো কাজ তাদের, তারা সেই কাজ করতে চাইছে। কিন্তু কথা হচ্ছে এই করে তৃণমূল কংগ্রেস যদি মনে করে 26-এর বৈতরণী পার করবে, তাহলে তৃণমূল কংগ্রেস হয়তো গরুকে গাছে তোলার চিন্তা ভাবনা করছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।